নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমাদের দেশ একটা গুজবের দেশ, একটা হুজুগের দেশ, এই কথা মানতেই হবে। এবং এমনই হুজুগের দেশ, যখন একটা হুজুগ তোলে এটাকে একদম কষলিয়ে চিবিয়ে একদম চিতা করে ফেলে। এইটাই হলো আমাদের বাংলাদেশের, বিশেষ করে বাঙালিদের বৈশিষ্ট্য। এবং ফেসবুক আসার পরে এই হুজুগের প্রকোপ অনেক গুণ বেড়ে গেছে। ফেসবুকে একটা ধোঁয়া তুলে দেবেন, তারপর দেখবেন যে অটোমেটিক এই হুজুগ গুজব ডালাপালা গজাচ্ছে, ছড়িয়ে পড়ছে চারিদিকে। কিছুদিন পরপর এক একটা করে হুজুগ আসে, তারপরে ব্যাপক মাতামাতি হয়, তারপরে আসে নতুন ইস্যু, তারপরে এই পুরানো হুজুগ পুরানো গুজব বলে আবার মানুষ ছুটে নতুন হুজুগের পিছনে। তো আমাদের মিডিয়াও কিন্তু এটার জন্য দায়ী। এই মিডিয়া খুব দারুণভাবে রসিয়ে রসিয়ে এই গুজবগুলি আরও ডালাপালা বিস্তারে সহায়তা করে। বিশ্বের বিভিন্ন মিডিয়া তারা বিশ্বের গুরুত্বপূর্ণ উদ্ভাবন, শিক্ষা, নানান জীবনধারা, রাজনীতি এগুলি নিয়ে তুলে ধরে। কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলি দারুণ। তো তারা বলবে যে কে হিন্দু থেকে মুসলিম হয়েছে, তারপরে কোন দেশের মেয়ে প্রেমের টানে তার নিজের দেশ ছেড়ে বাংলাদেশে চলে এসেছে, তারপরে কে সুগার ড্যাডি, কে কাকে কত বছর বয়সে বিয়ে করেছে, কার কয়টা বাচ্চা হয়েছে, কয় কেজি ওজনের কেক দিয়া বা কত তালা আর কি, হাউ মেনি লেয়ার্স ওই কেক দিয়ে তারা তাদের বার্থডে করছে, তারপরে শরীফ থেকে শরীফা কিভাবে হলো, এই সমস্ত নিয়ে মশগুল। তারা সাবস্ট্যান্টিভ কোনো কিছু বলবে না যে শরীফ চাইলেই কি শরীফা হয়ে যায়। এটার যে বায়োলজিক্যাল যেই প্রগ্রেশন আছে, যেই বিষয়গুলি আছে, হরমোনাল বিষয়গুলি আছে, এইটা দিয়ে জনগণকে শিক্ষিত করার চাইতে, সচেতন করার চাইতে বরং জনগণকে খেপিয়ে তুলতে পারলেই, তাদের টিআরপি বাড়াতে পারলেই তারা খুশি। এই হলো আমাদের বাংলাদেশের মিডিয়া, যেই মিডিয়া একটি সুস্থ মননশীল জাতি গঠনে সহায়তা করে। কিন্তু আমি বলবো যে বাংলাদেশের মিডিয়াগুলি এক একটা গুজবের কারখানা, এইটুকু আমি বলতে চাই আর কি। তো বর্তমানে ফেসবুকে যেই গুজবটা, যেই হুজুগটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে আর কি, হুজুগের বন্যা বয়ে যাচ্ছে, প্লাবিত হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া, সেটা হলো বয়কট ইন্ডিয়া বা ইন্ডিয়া আউট, ভারতীয় পণ্য বর্জন, এই সেই জিনিসপত্রগুলা। তো বয়কট এসেছে কোত্থেকে? বিদেশি জিনিসের প্রতি আমাদের একটা স্বভাব সিদ্ধ একটা লোভ লালসা থাকে, তাই না? যে সবাই বাংলাদেশে একটা ভালো জিনিস পাইলেও না, বিদেশিটা তার চাই আমাদের। এবং সেই ক্ষেত্রে এই বয়কটটাও বিদেশ থেকে এসেছে, ফ্রান্স থেকে এসেছে, প্যারিস থেকে এসেছে। নষ্ট ব্রাহ্মণ ওরফে পিনাকি ভট্টাচার্য ওরফে প্যানিক ভট্টাচার্য ওরফে পিঙ্কি ভট্টাচার্য এই বয়কটের ডাক দিয়েছে। আবার এখন আমার চ্যানেলে বেশ কয়েকজন এই নষ্ট ব্রাহ্মণের ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তারা বলছে নাকি এটা নাকি কোনো মানুষের ইউজ করা একটা শব্দ এবং আমি ব্যবহার করছি। এখন শব্দ তো শব্দ একটা মানুষ ইউজ করলে কি আরেকজন ব্যবহার করতে পারে না? আমরা তো ভাষা এইভাবেই শিখি, তাই না? তো শব্দগুলির কি কোনো ট্রেডমার্ক আছে? কিন্তু আমার এক দুইজন দর্শক তারা সেই নষ্ট ব্রাহ্মণের ক্রেডিট দাবি করতেছে, হয়তো একদিন এইটাও ভাইরাল করে দেবে। তো যাই হোক, এই নষ্ট ব্রাহ্মণ মূলত বয়কটের ডাক দিলেও এটা কিন্তু বিএনপির বা তারেক জিয়ার এটা একটা কাজ। এবং এতে করে এই নষ্ট ব্রাহ্মণ পিঙ্কি ভট্টাচার্যের কিন্তু অনেক লাভ হয়েছে। ইউটিউব, ফেসবুকে বেশ ভালো দেদারস ইনকাম হচ্ছে তার। তারপরে বিএনপিও তো দিয়েছে, কারণ এরকম একটা প্যাটেন্ট একটা জিনিস আবিষ্কার করেছে এই নষ্ট ব্রাহ্মণ এবং বিএনপি সেটা নিয়েছে, সুতরাং তাকে তো সেই রয়্যালটিটা দিতেই হবে, তাই না? সুতরাং লাভেই লাভ, চারিদিকে লাভ। কিন্তু বিএনপির কি লাভ হলো দর্শক? আর এই হুজুগের কারণে, এই ভারত বয়কট যেই হুজুগ, সেই হুজুগের কারণে আমাদের জনসাধারণেরই বা কি লাভ হলো? তো
তো যাই হোক, এই প্যানিক ভট্টাচার্য প্যানিক ছড়ায়, বুদ্ধি দিয়ে ইতিমধ্যে বিএনপির মাজাটা পুরাটাই ভেঙে দিচ্ছে। আপনারা জানেন যে ঘন্টায় ঘন্টায় সে বুলেটিন দিত যে শেখ হাসিনার গাট্টি বস্কা রেডি, প্লেন রেডি, যে কোনো সময় পালাচ্ছে, সরকারের আয়ু মাত্র 3 দিন। তারপরে এই সব জনগণকে বলে বলে মানুষকে উত্তেজিত করে তারেককে উচ্চাবিলাসী করে এই বিএনপির 12টা বাজিয়ে দিয়েছে। কিন্তু এই গোয়ার গোবিন্দ তারেক রহমান কিছুই বুঝতে পারল না যে বাসটা এই পিনাকি ভট্টাচার্য বিএনপিকে কোন দিক দিয়ে দিয়ে দিয়েছে, বা এই বাসটা কোন দিক দিয়ে ঢুকেছে সেইটাও সে টের পায় নাই। যাই হোক, সে সত্যি সত্যি বিশ্বাস করেছিল যে ক্ষমতায় সে আসছেই, নির্বাচনে না গেলেও সে ক্ষমতায় আসবে। এটাই তাকে ধারণা দেওয়া হয়েছে যে নির্বাচনে যাওয়ার দরকার নাই, আপনি ক্ষমতায় আসবেন, আপনাকে ধরে ধরে ক্ষমতা আপনার কাছে চলে আসবে। তো এবং সেটা বিশ্বাস করে তা না হলে এই পৃথিবীতে যারা রাজনীতিবিদ তারা কি আনচ্যালেঞ্জড একটা সরকারকে একটা নির্বাচন করতে দেয়? এটা কি দেখছেন আপনারা কখনো? মানুষ আন্দোলনে থাকে যতক্ষণ পর্যন্ত মানে আন্দোলন নস্যাৎ না হয়। কিন্তু বিএনপি আন্দোলন থেকে সেই মানে চূড়ান্ত মুহূর্তের মাস দুয়েক আগেই তারা মানে গায়েব হয়ে গেছে। এবং এই প্যানিক ভট্টাচার্য তারেককে দিয়ে এই যে ক্ষমতা তুমি কার, এই রকম একটা ছবির বানিয়েছে, ছবিতে অভিনয় করিয়েছে, সেইখানে তারেক জিয়াকে নায়ক বানিয়েছে। তারপরে আমরা তো উত্তর পেয়ে গেলাম, ক্ষমতা তুমি কার। ক্ষমতা যার হাতে থাকার কথা তারই আছে, যে ক্ষমতার যোগ্য তারই ক্ষমতা আছে। এই তারেক জিয়া ক্ষমতা পায়নি। এই মুহূর্তে বাংলাদেশে তারকের কোনো ফেস ভ্যালু নাই, এটা আমরা বুঝে গেছি। তো দর্শক, এই নির্বাচন হলো বাংলাদেশে, নির্বাচন করলো আওয়ামী লীগ, আওয়ামী লীগকে সহায়তা করলো নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন, পুলিশ এবং প্রশাসন। তারপরে সংখ্যায় যত কম হোক, ভোট দিলেও তো মানুষের, দেশের মানুষই ভোট দিয়েছে, কিছু না কিছু মানুষ তো ভোট দিয়েছে। কিন্তু এইগুলিকে বয়কট না করে তারা বয়কটের টার্গেট কি? ইন্ডিয়াকে বয়কট করতে হবে। তাছাড়া আপনারা জানেন যে বাংলাদেশের এই জাতীয় নির্বাচনে সবচাইতে বেশি লাফালাফি করেছিল, মাথা ঘামিয়েছিল আমেরিকা। তো আমেরিকা এই নির্বাচনে কেন শেখ হাসিনাকে রুখতে পারলো না? তো তারা বলেছিল, হুমকি দামকি দিয়েছিল যে ভিসা নিষেধাজ্ঞা দিবে, তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিবে, নানান কিছু করবে। কই, এগুলিও আমরা কিন্তু শুনি নাই। তারপরে জয়কে নিয়ে নানান গুজব ছড়িয়েছিল, জয় গায়েব হয়ে গেছে, কোথায় আছে কেউ জানে না। তো আমরা কিন্তু এখন আর সেই গুজব টুজব শুনতেছি না। এখন আওয়ামী লীগ তারা আরামসে ঘুমিয়ে ঘুমিয়ে ঢিলে তালে তাদের মতো করে তারা সরকার চালাচ্ছে, কারণ বিএনপি মাঠে নাই, তাদের কোনো মাথা ব্যথাও নাই। তো নির্বাচনের আগে আমেরিকা অনেক হম্বিতম্বি করে, তারপরে এখন তারা একেবারেই চুপচাপ, যেমন চুপচাপ বিএনপি লেজ গুটিয়ে নির্বাচনের আগের দিন আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস পলায়ন করেছিল, আপনারা দেখেছেন। এবং নির্বাচন শেষ, সব কিছু শেষ, তারপরে তিনি আবার ফিরে এসেছেন। তো আওয়ামী লীগের কাছে এই শোচনীয় পরাজয়ের জন্য প্রথমেই যেটা করা উচিত ছিল, তাদের বয়কট করা উচিত ছিল আমেরিকাকে। কিন্তু সেটা না, তারা আমেরিকাকে বয়কট না করে তারা বয়কট করছে ভারতকে। তো বয়কট করা উচিত ছিল যে আমেরিকার তৈরির ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, লিঙ্কডইন ইত্যাদি। তা না করে কেবল ভারতের পণ্য, ভারত বর্জন। এইটা কেন? চীন এবং রাশিয়াও তাদেরকে সমর্থন দিয়েছে এবং প্রকাশ্যে সমর্থন দিয়েছে। ভারত কিন্তু সরাসরি সেইভাবে বলেনি, বরং রাশিয়া এবং চায়না দে ব্যাটেড ফর আওয়ামী লীগ, বিকজ এখানে আমেরিকা জড়িত হয়েছিল। সুতরাং আমেরিকার বিরুদ্ধে তাদের বক্তব্য রাখতেই হবে এবং সেটা তারা রেখেছে। এবং সেই ব্যাপারে, এই রাশিয়া এবং চায়নার ব্যাপারে কিন্তু আমাদের জাতি একেবারেই নীরব। কিন্তু যত দোষ নন্দঘোষ, যত ক্ষোভ এখন ভারতের ওপরে। কি কারণে? আসলে আপনারা জানেন যে মতলব ছাড়া আমাদের দেশে কোনো কিছু, কোনো হুজুগ ডালাপালা বিস্তারের সুযোগ পায় না। যারা ভারত ও ভারতীয় পণ্যের বিরোধিতায় নামে, তাদেরও বিশেষ মতলব আছে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে কোনোভাবেই সুবিধা করতে না পেরে তারা এখন নেমেছে চিরাচরিত এবং সহজ পথ ভারত বিরোধিতায়। কিন্তু
এতে করে তাদের ফায়দাটা কি হবে? বিএনপির কি কোনো ফায়দা হবে? জনগণের কি কোনো ফায়দা হবে? নাকি প্রতিবেশী দেশের বিরুদ্ধে বিদ্বেষ এবং ঘৃণাকে মানে শুধু বাড়িয়েই তোলা হবে? এবং এইটা আপনারা জানেন যে আপনি যদি প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক না রাখেন তাহলে কিন্তু আপনার সমাজ জীবন খুব সুন্দর যাবে না, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না তো হিংসা বিদ্বেষ নিয়ে। দর্শক, আমাদের দেশে কিন্তু এই ভারত বিরোধী রাজনীতি সবসময় জনপ্রিয় ছিল। সবসময় একটা কথায় আছে না যে এই উপকার করলে বাঘে খায়। আপনি যখন উপকার করবেন তখন মানে আপনার বদনাম যখন কেউ করবে আপনি ভাববেন যে ওই ব্যক্তিটির উপকার আপনি করেছিলেন। তো ভারত বাংলাদেশের উপকার করেছিল, সুতরাং বদনামের ভাগিদার তারা হবে, এটা স্বাভাবিক। এদেশের মানুষ ঘুরতে, চিকিৎসা নিতে, পড়াশোনা করতে, কেনাকাটা করতে, ব্যবসা করতে তারা দলে দলে ভারতে যায়। ভারতীয় টিভি চ্যানেল দেখে, সিনেমা দেখে, ওয়েব সিরিজ দেখে, সিরিয়াল দেখে, ভারতীয় গান শুনে, আবার ভারত বিরোধিতার একইভাবে সমান তালে তারা অংশগ্রহণ করে। মানে এটা একটা আশ্চর্য মনস্তত্ত্ব, তাই না? আমাদের দেশের ভারত বিদ্বেষ বা ভারত বিরোধিতা সেটা জনগণের মধ্যে এই একটা বিষক্রিয়া ঢুকিয়ে দেয়, একটা পয়জন ঢুকিয়ে দেয়। রাজনৈতিক আবরণে, রাজনীতির মোড়কে ধর্মীয় পয়জনটা ঢুকিয়ে দেয় এবং সেটা সবসময় তারা করেছে। তাদের রাজনীতির প্রধান উপজীব্য হলো ভারত বিরোধিতা করা। এক সময় তারা দেয়ালে দেয়ালে লিখতো যে বিদেশে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। তারা বোঝাতে চাইতো যে ভারত হলো আওয়ামী লীগের প্রভু, কিন্তু তাদের বন্ধু। যদিও সাম্প্রতিককালে অনেক চেষ্টা তদবির করেছে তারা ভারতের বন্ধু হবার জন্য, এবং বন্ধুত্ব তারা স্থাপন করতে পারেনি এবং মনোরঞ্জনে ব্যর্থ হয়ে এখন তারা আবার চিরায়ত সেই ভারত বিদ্বেষী রাজনীতিকে পুঁজি করছে। আপনারা জানেন যে এই বিএনপি যখন সর্বশেষ ক্ষমতায় ছিল 2001 সালে, তখন তাদের নির্বাচনী স্লোগান ছিল যে আওয়ামী লীগকে ভোট দিলে মন্দিরে মন্দিরে উলুধ্বনি হবে। সেটাও কিন্তু ভারত বিরোধিতার একটা লক্ষণ, কারণ তারা হিন্দুদেরকে ভারতের দালাল বা ভারতীয় বলে মনে করে। অনেকেই মনে করে, এই যে আপনারা দেখবেন বিভিন্ন সময়ে কমেন্ট করে যে ভারতীয়রা নাকি বাংলাদেশের সরকারি চাকরিগুলি সব লয়ে গেছে গা। কি আহাম্মকি কথাবার্তা! কোনো মানুষ আপনি ভাবতে পারেন যে একটা সরকারি চাকরি পেতে হলে কি কি প্রয়োজন হয়? একটা বিদেশি নাগরিক কিভাবে বাংলাদেশের সরকারি চাকরি পায়? তার জন্য তার পড়াশোনা, তার সার্টিফিকেট, যত কিছু আছে, নানান ট্রায়াল, নানান বাছাই প্রক্রিয়া শেষ করে আপনি সেই চাকরিতে ঢুকবেন। সেইখানে কি আপনার ভারতীয় নাগরিকত্ব ধরা পড়বে না? আপনার পড়াশোনা ধরা পড়বে না? আপনি মানে কি করে তারা, এবং তারা বিশ্বাস করে, আমি দেখেছি অনেক শিক্ষিত মানুষ এই জিনিসটা বিশ্বাস করে, কি করে তারা এইরকম একটা অসত্য একটা জিনিসকে গিলতে পারে। আনবিলিভেবল, কিন্তু সেটা তারা করে। তো দর্শক, ভারত এবং হিন্দু বিদ্বেষ এখন আমাদের সমাজের, বিশেষত যুব সমাজের একটা বড় অংশের প্রাত্যহিক চেতনার একটা অংশ হয়ে গেছে। তারা ওই প্রোডাক্টিভ কোনো কিছু না করতে পেরে তারা এই ডিস্ট্রাকটিভ লাইনে যাচ্ছে। তারা একটা আন্দোলন, সরকার, আপনি যদি দেশের ভালো করতে চান তাহলে আপনাকে দেশের আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে, রাজনীতিতে যাইতে হবে এবং আপনার দেশের ক্ষমতায় যাওয়ার চিন্তা করতে হবে। সেই জিনিসগুলি তারা বেমালুম ভুলে গিয়ে কি কারণে তারা ভারত বিরোধিতা করতেছে এবং ভারত বিরোধিতা করে তারা কি ফায়দা পাবে, আই ডোন্ট নো। তারা ভারতের সর্বনাশ কামনা করে সারাক্ষণ, এবং এই সর্বনাশ কামনা করার লোকগুলি, তাদের সংখ্যাটা জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে। আপনার বাংলাদেশের আমি বলবো এখন মুসলমানদের মধ্যে 90% লোক হবে ভারত বিরোধী। তারা চায় যে ভারত ধ্বংস হয়ে যাক। হ্যাঁ, এবং ভারতে কিছু ঘটলে তারা বলবে যে এখানে আল্লাহর হয়েছে, আল্লাহ রুষ্ট হয়েছে, আল্লাহ প্রতিশোধ নিয়েছে, এই দেখেন কি অবস্থা। কিন্তু তাদের মিত্রদের, ধরেন তুরস্কের যেই হলো, ভূমিকম্প হলো, সেইখানে লাখখানেক মানুষ মারা গেল, হাজার হাজার বাড়িঘর নষ্ট হয়েছে, মানুষ প্রায় $150 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেইখানে নিয়ে তারা আল্লাহর কোনো ক্যারিশমা সেইখানে দেখেন না। কিন্তু ভারতে যদি একটা কিছু ঘটে যায়, একটু বন্যা হইলেও বলবে এটা আল্লাহ ঘটিয়ে তুলেছে। মানে এই যে এই মানুষগুলি যে ভারতের সর্বনাশ হোক, এই জায়গাটার এই চাওয়ার মানুষের অভাব বাংলাদেশে এই মুহূর্তে নাই।
ভারত বিরোধী সাম্প্রদায়িক ভাবধারার মানুষ এখন সারাক্ষণ একটা যৌক্তিক ইস্যুগুলির সঙ্গে অনেক মন গড়া ইস্যু যোগ করে দিয়ে ভারত বিরোধী প্রচারণাকে উস্কে দিচ্ছে, যেমন যার মধ্যে আমি বলছি যে এই যে বাংলাদেশের সরকারি চাকরিতে নাকি সরকারি চাকরিগুলি বেসিক্যালি সবগুলি নাকি হিন্দুরা ভারতীয়রা নিয়ে গেছে। যে আপনার কেমন লাগবে যে একজন মুসলমানকে চাকরি থেকে বিতাড়িত করে যদি একজন ভারতীয় হিন্দুকে আনেন, তার মানে তাদের ধারণা যে বাংলাদেশের যত হিন্দু আছে সব ভারতীয়। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হোয়াট দে থিঙ্ক। আপনারা চায়ের দোকানের আড্ডা কিংবা পত্রপত্রিকার পাতাগুলি আপনারা দেখুন যে এইখানে এই রক্ত গরম করার জন্য, ভারত বিরোধিতা উস্কে দেওয়ার জন্য অনেক ম্যাটেরিয়াল সেখানে থাকে। দিনের পর দিন, মাসের পর মাস তারা ভারত বিরোধিতা উস্কে দিচ্ছে। তারা ভারতের সমর্থন যারা করে তাদেরকে দেশদ্রোহী বলছে। তারপরে তাদের বক্তব্য হলো, ভারতকে তুমি শত্রু মনে না করলে, ভারতকে যদি তুমি বন্ধু মনে করো, তার মানে তুমি ভারতের দালাল, তুমি ভারতের সুবিধাভোগী, মানে এই জিনিসগুলি। এবং এই যে এই বুদ্ধিহীন আত্মকেন্দ্রিক এই মানুষগুলি মানে সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে। তো দর্শক, আমাদের দেশে ভারত বিরোধী চেতনা বিস্তারের পেছনে আগেই বলেছি ধর্ম একটা বড় কারণ। পাকিস্তানকে এখনো বাংলাদেশের যত মানুষ বন্ধু ভাবে তার মূল কারণই কিন্তু ধর্ম। কারণ পাকিস্তানের বিরুদ্ধে তারা বাই বাই এই, এবং অথচ ভারত বাংলাদেশকে নানানভাবে সহযোগিতা করার পরেও তারা কিন্তু শত্রু। ধর্মীয় পরিচয়ের চেয়ে 1971 সালে পাকিস্তানিদের ঘটানো গণহত্যা, নিপীড়ন তাদের কাছে কম গুরুত্বপূর্ণ। তারা সেটা দেখতে চায় না যে এটা অতীতে ভুল হয়েছে, এখন তারা আমাদের বন্ধু। 71-এ মুক্তিযুদ্ধের ভূমিকা রাখার কারণে তারা ভারতকে অপছন্দ করে। অথচ চীন মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, বা সকল মুসলিম দেশগুলি মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, কিন্তু এই বিষয়ে তাদের কোনো ক্ষোভ দেখা যায় না। তারা সবাই বন্ধু। এখানেও কিন্তু ধর্মের বিষয়টা আছে। আর চীনের ব্যাপারে যেহেতু ধর্মের বিষয়টা নাই, কিন্তু এই যে ভারত হিন্দু, সুতরাং ঘুরিয়ে পেঁচিয়ে সেই হিন্দুদের ক্ষতি করতে হবে, ভারতের ক্ষতি করতে হবে, এইটাই তাদের বক্তব্য। এবং সেই ধারণায় শত্রুর শত্রু আমার বন্ধু বাংলাদেশের জনগণ সেই নীতিতে বিশ্বাস করে চীনকে তারা পাশে টানে। এবং অথচ এই চীন জাতিসংঘে যেই মায়ানমারের বিপক্ষে যেই প্রস্তাবটা এসেছিল সেটার বিপক্ষে ভ্যাটও দিয়েছে এবং মিয়ানমারের পক্ষে তারা ভোট দিয়েছে। কিন্তু এইটা নিয়ে আমরা চীনের কোনো সমালোচনা করতেছি না। অথচ এই বাংলাদেশের রোহিঙ্গা ঢুকিয়ে দিয়ে, রোহিঙ্গা এনে কিন্তু দেশটাকে প্রায় 6 লাখ করে দিচ্ছে, কিন্তু তারপরও আমরা চীনের কোনো দোষ দেখব না। তো দর্শক, যেই সমস্ত পণ্য সস্তা এবং সহজে পাওয়া যায়, কোয়ালিটি ভালো, মানুষ কিন্তু সেইটাই কিনবে। এবং ভারতের পণ্যগুলি বাংলাদেশিদের ওই জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরার তুলনায় কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির এবং বিশ্বমানের। এবং এই মালামালগুলি সেটা ভারত থেকে আসুক, ইসরায়েল থেকে আসুক, মানুষ তার পকেটের দিকে তাকাবে, তাদের সামর্থ্য অনুযায়ী তারা সেটা কিনবে। যেটা সস্তা সেটাই তারা কিনবে, যেটার কোয়ালিটি ভালো সেটাই তারা কিনবে। প্রচারণা চালিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে সেটা বন্ধ করা যাবে না। এবং আমরা সেটা দেখেছি যে এটা এখন ইন্টারনেট কানেক্টেড একটা ওয়ার্ল্ড। এখানে আপনি কমার্সকে রেগুলেট করা অত সহজ না। তা না হলেই যে পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়কটের ডাক দেওয়া হয়, নিষেধাজ্ঞা দেওয়া হয়, কিন্তু তাতেও কিন্তু দেশ কি পড়ে যায়? দেশ কিন্তু টিকে থাকে। এবং ভারতের এই বাংলাদেশের বাণিজ্য অনলি 2%। এবং কিছু কিছু জিনিস আছে যে এগুলি কিন্তু ইট কাটস বোথ ওয়েজ। ভাবলাম ভারতের পণ্য আপনি কিনলেন না, ভারতের কিছু $1 বিলিয়ন ক্ষতি হলো, কিন্তু কিছু কিছু জিনিস বাংলাদেশেরও কিন্তু ক্ষতি হবে। নিজের পায়ে কুড়াল মেরে আপনি অন্যের ক্ষতি করার চেষ্টা করতেছে। এবং বাঙালিরা এই ভারত বিরোধিতায় এতটাই মগ্ন যে সেই কুড়ালটাও মারতে তারা ভ্রুক্ষেপ করবে না। যে নিজের পায়ে কুড়াল মারা, এই ধর্মীয় বিভাজনকে পুঁজি করে রাজনীতি করা যে কতটুকু ভয়ঙ্কর, সেটা নিয়ে তাদের একটুও চিন্তা নাই, যা হবার হবে। তো দর্শক, সর্বশেষে যেই কথাটা বলতে চাই যে এই বয়কটে লাভের গুড় খাইতেছে কিন্তু আওয়ামী লীগ।
তারা হেসে খেলে সরকার চালাইতেছে, সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নাই। এইভাবে হয়তো আগামী 5টি বছর চলেও যাবে এবং এই সময়ে কিন্তু কোনো রাজনীতি থাকবে না এবং হয়তো পারে বিএনপির লোকজন রাজনীতি ভুলেও যাবে। নেড়া বেলতলায় বারবার যায় না, সেই নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্য আর আর্মচেয়ার তারেকের যেই জ্বালাও পোড়াও রাস্তায় নামো জীবন একটাই, এগুলি বলে বলে মানুষ মানে দেখেছে যে এগুলি হইছে বেসিকলি মানে এক একটা ব্লাফ। মানুষ নামে জীবন দেয়, রক্ত ঝরায়, কিন্তু বিনিময়ে কিছুই হয় না। তারা তাদের সেই গদি নিয়ে স্বপ্ন দেখে। তো এই থেকে কিন্তু একসময় যখন মানুষের উপলব্ধি হবে তখন কিন্তু এই রাজনীতি করার মানুষ আর খুঁজে পাবে না এবং আওয়ামী লীগ এক্স্যাক্টলি সেইটাই চাচ্ছে। এবং আবারও আমি বলছি, এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তাহলে পিনাকি কি আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্যই এতদিন এই ছলের ভূমিকায় অভিনয় করেছিল? এটা কিন্তু একটু ভেবে দেখার দরকার। এবং আজকে বিশেষ করে আমাদের মুসলমান দর্শক যারা আছেন, যারা নাকি এই ভারত বয়কটে একদম মশগুল, তারা একটু এই নষ্ট ব্রাহ্মণ পিনাকির ভূমিকাটাকে একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আওয়ামী লীগকে হৃষ্টপুষ্ট করার জন্য, টিকিয়ে রাখার জন্য এবং বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে ধূলিসাৎ করে দেওয়ার জন্যই কি এটা করতেছে?